Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা খুব সামনেই হতে চলেছে, ক্লার্কশিপ মেন্স পরীক্ষা এবং ডাব্লিউবিপি এসআই এবং কেপিএসআই মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষাগুলোর ইংরেজি যে পেপারটি রয়েছে সেই পেপারে অবশ্যই ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে। তাই ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ইংরেজি যে ডেসক্রিপটিভ পেপার রয়েছে সেখানে ভালো স্কোর করতে এবং সামনে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার কথা মাথায় রেখেই ক্লার্কশিপে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ট্রান্সলেশনগুলো এসেছিল সেগুলো সলভ করানো হচ্ছে। আমি অলরেডি ক্লার্কশিপে যে সমস্ত প্রেসি বিভিন্ন ইয়ার্সে এসেছিল প্রিভিয়াস ইয়ার্সে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস তৈরি করা হয়েছে এবং সেগুলো একত্র কম্পাইল করেও কিন্তু একটা ক্লাস নিয়ে আসা হয়েছিল। সেগুলো অবশ্যই তোমরা প্রেসি যে প্লেলিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবে। তাই আজকেও ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2003-তে ইংলিশ পেপারে যে ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন সেই প্রশ্নটি আজকে আমরা সলভ করব। পিকে দে সরকারের বই থেকে যে ট্রান্সলেশন এক্সারসাইজ রয়েছে সেগুলো বিভিন্ন ক্লাসে আমরা আলোচনা করেছি, ডিসকাশন করেছি, ম্যাক্সিমামটাই সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল সেগুলোও সলভ করে ক্লাসেস নিয়ে আসা হয়েছে, আরো হচ্ছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো এবং তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেই মেন্সের পরীক্ষাগুলোতে এই ক্লাসগুলো ডেফিনেটলি তোমাদের অনেক হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন, যেখানে পিএসসি ক্লার্কশিপ 2003-তে আসা যে ট্রান্সলেশনটি অর্থাৎ বাংলা থেকে ইংরেজি সেটি আমরা সলভ করব। এখানে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমরা ভালো করে পড়ব, বাংলাটা যতটা সহজভাবে বোঝা যায় আমরা চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে চিত্তরঞ্জনের পিতা অনেক ঋণ করিয়া দেউলিয়া হইয়াছিল। দেউলিয়া মানে হচ্ছে কপর্দক শূন্য হওয়া বা যার ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, দেউলিয়া হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমরা কিন্তু এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কথা বলছি। চিত্তরঞ্জন তাহার উপার্জিত অর্থে সেই সকল ঋণ পরিশোধ করেন। যখন তার বাবার এই রকম অবস্থা তখন চিত্তরঞ্জন নিজের যে উপার্জিত অর্থ সেই অর্থ দিয়ে তার বাবার সমস্ত ঋণ পরিশোধ করেছিলেন। তাহার এই কার্যের জন্য বিচারপতি ফ্লেচার খুব প্রশংসা করিয়াছিলেন এবং তৎকালীন যে বিচারপতি ফ্লেচার তিনি অনেকটাই প্রশংসা করেন চিত্তরঞ্জন দাশের তার এই কার্যের জন্য। ঋণ পরিশোধ হইলে পর তিনি প্রায় প্রতিদিন প্রচুর অর্থ দান করিতেন। এমন উদার দানের তুলনা পাওয়া যায় না। 1920 সালে মহাত্মা গান্ধীর আহ্বানে আপন ভোগ সম্পদ ত্যাগ করিয়া যখন চিত্তরঞ্জন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করিলেন তখন দেশবাসী তাহাকে দেশবন্ধু আখ্যায় সম্মানিত করিল। এখানে দেশবন্ধুটা একটা সিঙ্গেল কোটের মধ্যে বসানো উচিত ছিল, আখ্যায় সম্মানিত করিল। অর্থাৎ 1920 সালে মহাত্মা গান্ধীর যে আহ্বান বা মহাত্মা গান্ধীর যে ডাক সেই ডাকে সাড়া দিয়ে তিনি তার আপন যে ভোগ সম্পদ সেগুলো ত্যাগ করেন, সেগুলোকে রেনাউন্স করেন এবং তিনি দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেন, নিজেকে তিনি ডিভোটেড তিনি করলেন নিজেকে এবং সেই ডিভোশনের জন্যই তার যে দেশবাসী তাকে দেশবন্ধু আখ্যায় সম্মানিত করলো। এবার এই প্যাসেজটা আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স বলছে চিত্তরঞ্জনের পিতা অনেক ঋণ করিয়া দেউলিয়া হইয়াছিলেন। তাহলে চিত্তরঞ্জনের পিতা, সাবজেক্টে চিত্তরঞ্জনের পিতা, আমরা এখানে ফাদার অফ চিত্তরঞ্জন করতে পারি কিংবা আমরা বলতে পারি চিত্তরঞ্জন ফাদার, সেটাও বলতে পারি। অনেক ঋণ করিয়া, দেখো এইখানে ঋণ করিয়া এইটা কিন্তু একটা পার্টিসিপল, ঋণ করে একটা পার্টিসিপল। তাহলে প্রথমে আমরা এটা করতে পারি যে অনেক ঋণ করে চিত্তরঞ্জনের পিতা দেউলিয়া হইয়াছিলেন। এই যে ঋণ করিয়া এই অংশটা একটা পার্টিসিপল হচ্ছে এবং সেখানে আমরা পার্টিসিপল প্রথমে লিখে দিই, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এক নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করব, সেটা ভার্বের মতো কাজ করবে। সো ঋণ করিয়া তার মানে ঋণ নিয়েছিল। ঠিক আছে, সো বলতে পারি টেকিং, টেক ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি টেকিং, কিংবা আরেকটা হবে যে ইনকার,
ওকে, ঋণ করা ইনকারিং, আমরা ইনকারের সাথে আইএনজি যুক্ত করছি, সো ইনকারিং অনেক ঋণ, তাহলে এ হিউজ লোন, ঠিক আছে, তাহলে ইনকারিং আ হিউজ লোন, অনেক ঋণ, আ হিউজ লোন তোমরা বলতে পারো, ঠিক আছে, অনেক ঋণ করিয়া, এইটা আমরা পার্টিসিপল যুক্ত করে বললাম। এখানে আর এক রকম ভাবেও বলা যেত, সেটা হচ্ছে যে একটা ফ্রেজ আছে, রানিং বা র্যান ইনটু আ ডেট, র্যান ইনটু আ হিউজ ডেট, র্যান ইনটু আ হিউজ ডেট মানে হচ্ছে ঋণের ভারে জর্জরিত হয়ে যাওয়া, ঋণের বোঝায় বা ঋণে জর্জরিত হয়ে যাওয়া, এটাকে বোঝানো হচ্ছে। মানে অনেক ঋণ করেছিলেন মানে কি, তিনি জর্জরিত হয়ে উঠেছিলেন। যদি আমরা প্যারাফ্রেজ করি তাহলে রানিং ইনটু আ হিউজ ডেট, কথাটা বলা হয় র্যান ইনটু আ হিউজ ডেট, মানে অনেক ঋণে সে জড়িয়ে পড়েছিল। সুতরাং আমরা এখানে যেহেতু পার্টিসিপল যুক্ত করছি, সো রানিং আমরা বলতে পারি রানিং ইনটু আ হিউজ ডেট, এটা দিয়ে আমরা শুরু করলাম, ঠিক আছে। এরপরে আমাদের সাবজেক্ট ভার্ব আসবে, চিত্তরঞ্জনের পিতা সাবজেক্ট, দেউলিয়া হইয়াছিলেন, সাবজেক্ট এবং ভার্ব আসছে। তাহলে চিত্তরঞ্জনের পিতা আমরা বলতে পারি চিত্তরঞ্জনস ফাদার হইয়াছিলেন, বিকেম আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি যেহেতু পাস্টের ঘটনা বলা হচ্ছে, তিনি হইয়াছিলেন, তাহলে বিকেম দেউলিয়া, দেউলিয়া মানে হচ্ছে ব্যাংক্রাফট, মানে হচ্ছে ব্যাংক্রাফট অর্থাৎ যার ধার বা ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, ব্যাংক্রাফট। ওকে, সো টেকিং কিংবা ইনকারিং আ হিউজ লোন একটা পার্টিসিপল, কিংবা অন্যভাবে বলা যায় রানিং ইনটু আ হিউজ ডেট, অর্থাৎ ঋণের ভারে জর্জরিত হয়ে চিত্তরঞ্জনস ফাদার বিকেম ব্যাংক্রাফট, তার বাবা দেউলিয়া হয়ে গিয়েছিলেন। পরবর্তী সেন্টেন্স, চিত্তরঞ্জন তাহার উপার্জিত অর্থে সেই সকল ঋণ পরিশোধ করেন। তাহলে চিত্তরঞ্জন সাবজেক্ট, ভার্বটা কি হবে, ঋণ পরিশোধ করা, মানে পরিশোধ করা, পরিশোধ করা তো একটা ভার্ব, এখানেও আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। সো চিত্তরঞ্জন এই যে পরিশোধ করা মানে রিপে করা, পাস্ট টেন্স হচ্ছে রিপেইড, ঠিক আছে, রিপেইড, সেই সকল ঋণ এবং সেই সকল, তাহলে অল দোজ, আমরা এখানে ঋণ বলতে বড়োয়িংস বলতে পারি, ঠিক আছে, বড়োয়িংস বলতে পারি। তাহলে চিত্তরঞ্জন রিপেইড অল দোজ বড়োয়িংস, কিভাবে শোধ করলেন, তাহার উপার্জিত অর্থে, তাহার উপার্জিত অর্থ দিয়ে, তাহলে উইথ হিজ, নিজের উপার্জিত অর্থ, উইথ হিজ ওন আর্নিং, তাহার উপার্জিত অর্থ উইথ হিজ আর্নিং, ঠিক আছে। তাহলে চিত্তরঞ্জন রিপেড অল দোজ বড়োয়িংস, সেই সকল ঋণ পরিশোধ করা রিপেড কি দিয়ে করলো, তাহার উপার্জিত অর্থে, উইথ হিজ ওন আর্নিং, এখানে আর্নিংস তোমরা বলতে পারো, উইথ হিজ ওন আর্নিংস, ঠিক আছে। পরবর্তী সেন্টেন্স, তাহার এই কার্যের জন্য বিচারপতি ফ্লেচার খুব প্রশংসা করিয়াছিলেন, সাবজেক্টকে বিচারপতি ফ্লেচার এবং ভার্বটা কি হচ্ছে, প্রশংসা করেছিলেন, প্রশংসা করেছিলেন, তাহলে বিচারপতি ফ্লেচার, বিচারপতি জাজ ফ্লেচার, প্রশংসা করা, প্রেজড বলতে পারো, প্রেজড হিম, তার প্রশংসা করেছিলেন, বলছে অনেকটা প্রশংসা করেছিলেন, তাই তো, মানে খুব প্রশংসা করেছিলেন, প্রেজড হিম আ লট, এটা বলতে পারো। কিংবা আমরা এখানে প্রেজড এর বদলে লর্ডেড, LAUD, লর্ড মানে কাউকে প্রশংসা করা, সো লর্ডেড, এটা আমরা পাস্ট টেন্সে বলতে পারি। সো জাজ ফ্লেচার প্রেজড হিম আ লট কিংবা লর্ডেড হিম, এখানে যেহেতু খুব বলছো, খুবের জন্য আমরা বলতে পারি প্রফিউজলি, ঠিক আছে, প্রফিউজলি। তারপরে কি আসছে, তাহার এই কার্যের জন্য, তাহলে তার এই কার্যের জন্য, তাহলে ফর হিজ বলতে পারো অ্যাক্ট বলতে পারো, বা ডিড বলতে পারো, তার এই কাজের জন্য। সো বলা যেতে পারে জাজ ফ্লেচার প্রেজড হিম আ লট কিংবা লর্ডেড হিম প্রফিউজলি, প্রেজড হিম আ লট বা লর্ডেড হিম প্রফিউজলি, খুব প্রশংসা করেছিলেন এই কার্যের জন্য, ফর হিজ অ্যাক্ট কিংবা ডিড। দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখো,
তাহার এই কার্যের জন্য, তাহার এই কার্য, এইটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে ফর দিস অ্যাক্ট কিংবা ডিড অফ হিজ, ফর দিস অ্যাক্ট অফ হিজ, তার এই কার্যের জন্য। এখানে তার এই কার্যের জন্য আমরা কি করছি, এই কার্যের জন্য তার, এখানে আমরা পজেসিভ প্রোনাউন হিজ ব্যবহার করছি, দিস অ্যাক্ট অফ হিজ। কিন্তু এটা শুনতে খুব একটা ভালো লাগছে না বলে আমরা এখানে, কারণ কি বলে এখানে যেহেতু ফর মানে তাকে প্রশংসা করলে হিম একবার বলেছি, মানে তাকে প্রশংসা করলো তার এই কার্যের জন্য, এটা রিপিট হয়ে যাচ্ছে তার কথাটা, তাই জন্য পরে ফর হিজ অ্যাক্ট না বলে ফর দিস অ্যাক্ট কিংবা ডিড বলা যেতে পারে। তাহলে ফ্লেচার praised him a lot কিংবা lauded him profusely for this act কিংবা this deed, না হলে লিখতে পারো for this act কিংবা deed of his, তাহার এই কার্য। যেহেতু এখানে তাহার কথাটা হিমটা একবার উল্লেখ করা হয়েছে, তাই পরবর্তীকালে তাহার এই কার্যের মধ্যে এই কার্যটা লেখা হলো ফর দিস অ্যাক্ট, তাহারটা বাদ দেওয়া হলো যেহেতু আগে একবার উল্লেখ করা হয়েছে। নেক্সট সেন্টেন্স, ঋণ শোধ হইলে পর তিনি প্রায় প্রতিদিন প্রচুর অর্থ দান করিতেন। ঋণ শোধ হইলে পর মানে ঋণ শোধ করে, এখানেও দেখো আমরা একটা পার্টিসিপল ব্যবহার করতে পারি, এবং শোধ করা, শোধ করা রিপে করা, তাহলে রিপে এর সাথে আইএনজি যুক্ত করলে সেটা পার্টিসিপল হচ্ছে। সো রিপেইং দি ডেট, ঋণ শোধ হইলে পর, রিপেইং দি ডেট, ঋণ শোধ হইলে পর, আমরা এখানে পার্টিসিপল ব্যবহার করতাম। এবার সাবজেক্টটা কি হলো, তিনি, তিনি মানে অবশ্যই হি, বলছে প্রায় প্রতিদিন প্রচুর অর্থ দান করতেন, তাহলে দান করতেন এখানে আমরা ডোনেটেড পাস্ট টেন্সে লিখতে পারি, তাহলে হি ডোনেটেড, দান করতেন প্রচুর অর্থ, প্রচুর অর্থ মানে হিউজ অ্যামাউন্ট অফ, a huge amount of money, প্রচুর অর্থ, a huge amount of money, বলছে প্রায় প্রতিদিন, তাহলে অলমোস্ট এভরিডে, অলমোস্ট এভরিডে, তাহলে হি ডোনেটেড আ হিউজ অ্যামাউন্ট অফ মানি অলমোস্ট এভরিডে। এখানে যদি তোমাদের মনে হয় যে প্রায় প্রতিদিনই করতেন, একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিল, তাহলে হি ইউজ টু ডোনেট, তাও তোমরা লিখতে পারো, কারণ প্রতিদিনই, প্রায় প্রতিদিন মানে কি অলমোস্ট প্রতিদিনই করছে, একটা অভ্যাসে পরিণত হয়েই গেছে। সো ইউজ টু ডোনেট কিংবা হি উড ডোনেটও করতে পারে, এখানে উড দিয়েও তোমরা লিখতে পারো, অতীতের অভ্যাস মোটামুটি বোঝানো হচ্ছে। সো ইউজ টু ডোনেট বা উড ডোনেট লেখা যেতে পারে। আমরা এখানে অবশ্যই ডোনেটেড সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি। এরপর বলছে এমন উদার দানের তুলনা পাওয়া যায় না। দেখো ভালো করে বুঝবে, এতক্ষণ আমরা যে প্যারাগ্রাফটা লিখছিলাম, পড়ছিলাম, সেই প্যারাগ্রাফটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে লেখা হয়েছে। কারণ আমি যদি বলছি চিত্তরঞ্জন পিতা এই করেছিলেন, তারপর চিত্তরঞ্জন এই করলেন, এইভাবে ঋণ প্রতিশোধ করলেন, ঠিক আছে, পরিশোধ করলেন, এগুলো হলো। এরপরে হঠাৎ করেই বলছি এমন উদার দানের তুলনা পাওয়া যায় না, এই সেন্টেন্সটা কিন্তু একটা জেনারেলাইজড ওয়েতে বলা হচ্ছে, অর্থাৎ আমি কিন্তু এইটা মানে একটা ফ্যাক্ট বলছি, একটা জেনারেল ফ্যাক্ট বলছি। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি চিত্তরঞ্জন দাস সম্পর্কে কোনো কথা বলি, অতীতকালে কোনো কথা বলছি, তারপর একটা কমেন্ট করলাম যে সেই রকম নির্ভীক শহীদ বা সেই রকম দানবীর মানুষ তার তুলনা পাওয়া যায় না, তার মানে সেই কথাটা কিন্তু আমরা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বললাম, এবং সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ট্রান্সলেট করা যাবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা ট্রান্সলেট করা যাবে। অতীতকালে ঘটনা বললেও আমি একটা কিন্তু এখন মানে প্রেজেন্ট টাইমে একটা জেনারেল কমেন্ট করলাম যেটা এই সময়ে প্রযোজ্য, এবং সেই জন্য সেটা আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে যখন বলছি এমন উদার দানের তুলনা পাওয়া যায় না, এটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হবে। তাহলে এমন তুলনা নেই, সেখানে এমন কোনো তুলনা নেই, আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সে লিখতে পারি দেয়ার ইজ নো কম্প্যারিজন, তুলনা পাওয়া যায় না, there is no comparison, কিসের সাথে তুলনা, এই রকম উদার দানের,
তো আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স লিখি দেয়ার ইজ নো কম্প্যারিজন টু এমন দানের তুলনা, such a উদার, জেনারেস, such a generous দান মানে অফারিং বলতে পারো, কিংবা ডোনেশন বলতে পারো, দান ডোনেশন বলতে পারো। that there is no comparison to such a generous offering কিংবা ডোনেশন, অর্থাৎ এমন উদার দানের কোনো তুলনা নেই, তুলনা পাওয়া যায় না মানে কোনো তুলনা নেই। এবং এই ধরনের কথা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে পারি। যদিও প্যাসেজটা পাস্ট টেন্সে লেখা, কিন্তু বর্তমান সময়ে আমি দাঁড়িয়ে একটা কমেন্ট করছি যেটা কিন্তু তখনও সত্যি ছিল, এখনো সত্যি, তাই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা লিখব। এবং আজকে প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স বলা হচ্ছে 1920 সালে মহাত্মা গান্ধীর আহ্বানে আপন ভোগ সম্পদ ত্যাগ করিয়া যখন চিত্তরঞ্জন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করিলেন, তখন দেশবাসী তাহাকে দেশবন্ধু আখ্যায় সম্মানিত করিল। এখানে দেখো 1920 সালে মহাত্মা গান্ধীর আহ্বানে আপন ভোগ সম্পদ ত্যাগ করিয়া, এই যে ত্যাগ করিয়া এই অংশটা আমরা অবশ্যই পার্টিসিপল দিয়ে লিখব। তাহলে প্রথমে কি লিখব যে 1920 সালে, ইন 1920 সালে তিনি কি করলেন, ত্যাগ করিয়া, আমরা এখানে এবার পার্টিসিপলটা লিখব। ঠিক আছে, এই যে ফ্রেজটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। তাহলে ত্যাগ করিয়া আমরা লিভ বলতে পারি, তার সাথে আইএনজি লিভিং, কিংবা যখন কি করে সম্পত্তি ত্যাগ করছে, তার সিংহাসন ত্যাগ করছে, তার সমস্ত বলতে পারো যা যা তার পজিশন রয়েছে, তার যে অর্থ রয়েছে, ধন সম্পদ রয়েছে, সবকিছু ত্যাগ করছে, সম্পত্তি ত্যাগ করছে, তখন আমরা রেনাউন্স কথাটা বলতে পারি। খুব সুন্দর একটি শব্দ রেনাউন্স, ত্যাগ করা। এবং সেক্ষেত্রে যেহেতু এটা পার্টিসিপল, তাহলে আইএনজি যুক্ত করতে হবে। সো রেনাউন্সিং, তাহলে রেনাউন্সিং কিংবা লিভিং আপন ভোগ, তাহলে অল হিজ ভোগ হচ্ছে এনজয়মেন্ট, যেটা সে এনজয় করেছে, উপভোগ করেছে। তাহলে অল ইজ এনজয়মেন্ট অ্যান্ড সম্পদ, সম্পদ বলতে পারো রিচেস, সম্পদ বলা যায় রিচেস, কিংবা বলতে পারো পজেশন, রিচেস বা পজেশন, কিংবা ওয়েলথও বলা যায়। ঠিক আছে, সো ইন 1920 লিভিং কিংবা রেনাউন্সিং অল ইজ এনজয়মেন্ট অ্যান্ড রিচেস কিংবা পজেশন কিংবা ওয়েলথ, সম্পদ ত্যাগ করিয়া। তাহলে আমাদের ফ্রেজটা কমপ্লিট হলো। ওকে, এরপরে দেখো আমরা চলে আসছি মেন সেন্টেন্স, যেখানে বলছে যখন চিত্তরঞ্জন দেশসেবা নিজেকে নিয়োজিত করলেন তখন দেশবাসী তাকে, যখন তখন দিয়ে আছে, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, একটা মেন ক্লজ একটা সাব ক্লজ রয়েছে। মেন ক্লজটা কোনটা, যে দেশবাসী তাকে দেশবন্ধু আখ্যায় সম্মানিত করলো, আর সাব ক্লজ কোনটা, যখন তিনি নিজের দেশের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। তাহলে এখানে আমরা কি করছি, প্রথমে যখন অর্থাৎ এই যে সাব ক্লজ সেটা আমরা প্রথমে লিখছি, এবং সেখানে আমরা অবশ্যই when দিয়ে লিখবো, যখন when তিনি নিজেকে দেশের সেবায় নিয়োজিত করিলেন, তাহলে হি ডিভোটেড, ডিভোট মানে নিজেকে নিয়োজিত করা, হি ডিভোটেড হিমসেলফ, নিজেকে নিয়োজিত করলেন, ডিভোটেড হিমসেলফ, কোথায় করলেন, দেশ সেবায়, দেশ সেবায়। তাহলে টু দি সার্ভিস অফ দি নেশন, তোমরা নেশন লিখতে পারো, কান্ট্রি লিখতে পারো, টু দি সার্ভিস অফ দি নেশন কিংবা কান্ট্রি। ঠিক আছে, এটা লিখতে পারো, কিংবা আমরা লিখতে পারি টু সার্ভ, টু এর পরে আমরা V1 লিখছি, ইনফিনিটিভ ব্যবহার করছি, টু সার্ভ দি নেশন, দেশকে সেবা করতে। তাহলে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করলেন when he devoted himself to the service of the nation, কিংবা কান্ট্রি, নেশন বা কান্ট্রি বলা যেতে পারে, অথবা টু সার্ভ দ্য নেশন। ঠিক আছে, তখন কি হলো, তখনের জায়গায় আমরা একটা কমা দিয়ে দিলাম। এবার আমরা মেন ক্লজ লিখবো, তখন কি হলো, দেশবাসী তাহাকে দেশবন্ধু আখ্যায় সম্মানিত করিল, দেশবাসী, তাহলে হিজ কান্ট্রিমেন, তার দেশবাসী, হিজ কান্ট্রিমেন অনার্ড হিম, সম্মানিত করলো, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে অনার্ড হিম। ঠিক আছে, অনার্ড হিম, সম্মানিত করলো, কি আখ্যায়, দেশবন্ধু আখ্যায়, মানে উইথ দি টাইটেল অফ, আখ্যায় মানে টাইটেল, ঠিক আছে, উইথ দি টাইটেল অফ দেশবন্ধু।
উইথ দি টাইটেল অফ দেশবন্ধু। তাহলে আমরা প্রথমে দেখো একটা পার্টিসিপল যুক্ত করেছি ইন 1920 লিভিং কিংবা রেনাউন্সিং অল হিজ এনজয়মেন্ট অ্যান্ড রিচেস কিংবা পজেশন কিংবা ওয়েলথ। তারপরে আসছে আমাদের মেন যে সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে when he devoted himself to the service of the nation country কিংবা to serve the nation, যখন চিত্তরঞ্জন দেশ বা নিজেকে নিয়োজিত করিলেন, ঠিক আছে, তখন দেশবাসী তাকে দেশবন্ধু আখ্যায় সম্মানিত করলো। তাহলে মেন ক্লজ আসছে হিজ কান্ট্রিমেন অনার্ড হিম উইথ দি টাইটেল অফ দেশবন্ধু। ঠিক আছে, আমরা এখানে যখন সেন্টেন্সটা লিখছি when he devoted, তখন কিন্তু হি এর বদলে আমরা চিত্তরঞ্জন লিখতে পারি, কারণ এখানে সেন্টেন্সে চিত্তরঞ্জনই দিয়েছে, সো আমরা চিত্তরঞ্জনও লিখতে পারি ওখানে। ওকে, আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা সেন্টেন্স সাথে যে ইংরেজি ট্রান্সলেশন তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।